প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান নাকি বলেছেন রাজাকারের সঙ্গী হলেও রাজাকার বলেই গণ্য হবে। সার্কাজম ধর্মী ভুয়া এই ব্যঙ্গাত্মক পোস্টটিকে দেখে হাজার হাজার মানুষ বিভ্রান্ত হয়েছেন। ওদিকে শিক্ষামন্ত্রী নাকি বাংলাদেশে চ্যাট জিপিটি নিষিদ্ধ করেছেন, কিন্তু শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নিশ্চিত করেছেন বিষয়টি সম্পূর্ণ গুজব। আবার মুশফিকুল ফজল আনসারীকে নাকি চাকরিচ্যুত করা হয়েছে। ৭১ টিভির লোগো সম্বলিত এই ভুয়া পোস্টটিও সম্পূর্ণ ভুয়া। শুধু তাই নয়, মিজানুর রহমান আজহারের মৃত্যু নিয়েও ছড়ানো হয়েছে গুজব। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। সম্প্রতি জাইমা রহমানের নামে রাজাকারের সাথে জোট করা সবাই রাজাকার বলে ধরা হবে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। মূলত একটি সার্কাজম ধর্মী ফেসবুক পেজ থেকে ব্যঙ্গাত্মকভাবে পোস্টটি প্রকাশ করা হয়েছিল। পরে সেই সার্কাজম পোস্টটিকে আসল খবর দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ওদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের নির্দেশে বাংলাদেশে চ্যাট জিপিটি নিষিদ্ধ করা হয়েছে এমন একটি ভুয়া দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশে চ্যাট জিপিটি স্বাভাবিকভাবেই সচল রয়েছে এবং এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনাও নেই। মূলধারার গণমাধ্যম কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বরং শিক্ষামন্ত্রীর একান্ত সচিব জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ গুজব এবং এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবার গুপ্ত জামাত সংশ্লিষ্টতা ও যুক্তরাষ্ট্রের একটি শহরের বিএনপি কমিটিতে হস্তক্ষেপের অভিযোগে মুশফিকুল ফজল আনসারী নাকি চাকরি হারিয়েছেন। ৭১ টিভির লোগো সম্বলিত একটি ভুয়া পোস্ট সম্প্রতি ফেসবুকে আলোচনায় এসেছে। তবে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। মূলত তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ২০২৬ সালের মার্চে সরকারের সিদ্ধান্তে কয়েকটি দেশের চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত প্রত্যাহারের অংশ হিসেবে তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। তাকে চাকরিচ্যুত করা হয়নি, বরং বিদেশ মিশন থেকে ঢাকায় বদলির সিদ্ধান্তকে গুজব আকারে ছড়ানো হয়েছে। গুজব এখানেই শেষ নয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে নিহত হয়েছেন এমন দাবি ছড়িয়ে ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। ফেসবুক ও টিকটকে হাসপাতালে ভর্তি থাকার একটি ছবিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে তার মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য গণমাধ্যমে পাওয়া যায়। যাচাই করে আরও দেখা যায় প্রচারিত ছবিটি আসল নয়। গুগলের শনাক্তকরণ প্রযুক্তি সিনথ আইডি বিশ্লেষণে এটি এআই দিয়ে তৈরি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই নানা অপতথ্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদ খান। চলে যাচ্ছি তার সাথে। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আমি জানতে চাই, নতুন সরকারের হাতে নানা সময়ে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে ইতিমধ্যেই। দেশ গড়া, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা, এই সময়গুলোতে যখন আমরা এই সম্পৃক্ত নানা ধরনের গুজব বা অপতথ্যের এই ব্যাপ্তি দেখতে পাই, তখন প্রথমত জানতে চাই এই বিষয়গুলোকে আসলে কীভাবে সামাল দেন। ধরুন আপনার চোখেই এরকম একটি তথ্য আপনার স্মার্টফোনে চলে এলো, তারপর আসলে কি করছেন বা বিষয়টি কতটুকু প্রভাবিত করে আপনাকে? শুভেচ্ছা। শুরুতে যে বিষয়টি ক্লিয়ার করি, আমি বিএনপিতে যোগদান করেছি এবং বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করেছি। আমার মতো আরো অনেকে বিএনপিতে যোগদান করেছে। এখনই আসলে কেউই কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ পায়নি। আশা করি ভবিষ্যতে সেই সুযোগটি সৃষ্টি হবে। আমি এই কথাটা কেন বললাম, কারণ আপনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মূলত গুজবের বিরুদ্ধে এবং মিথ্যাচারের বিরুদ্ধে, যে কারণে আমি এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার ভাবে উত্থাপন করলাম। এখন আপনি যে ভিডিওগুলো আমাদের সামনে আসলো, এরকম অসংখ্য ফটোকার্ড এবং ভিডিও আমরা দেখি। আসলে মূল সমস্যাটা যে আমাদের গ্রামগঞ্জের মানুষ যাদের লেখাপড়া একটু কম, তারা আসলে এই জিনিসটা বোঝে না। যেমন এর আগে আমি কয়েকটা ভিডিও দেখেছি, সেই ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী, তার কন্যা রয়েছে এবং ফ্যামিলি কার্ডের মানে বিষয়টি এমন ভাবে উত্থাপন করা হচ্ছে এবং ওই ভিডিওর দ্বারা কিন্তু আমি দেখলাম যে অনেকে বিভ্রান্ত হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে
যারা আপনারা ফ্যামিলি কার্ডের টাকা পেতে চান তারা দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করেন বা এই নাম্বারে যোগাযোগ করেন বা আমাদের এই পেজে আপনারা নক করেন। তো দেখলাম যে সেখানে অনেক মোবাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে যে হয়তো এই বিকাশ নাম্বারে টাকা পাঠানো হবে। তো বাংলাদেশের মানুষ দেখেন যে অনেকটা অসচেতন। এবং আরো কিছু ঘটনা আমি দেখি যে প্রায় ভুয়া ফটো কার্ড, যেমন একাত্তর টেলিভিশনে একটি ফটো কার্ড লোগো সম্মিলিত কার্ড বানিয়ে আপনার ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে মনে করছে যে এটি হয়তো সত্য। এরকম বিভিন্ন মিডিয়ার ফটো কার্ড কিন্তু বানানো হচ্ছে। আমি নিজেও কিন্তু এই ধরনের যে গুজবের শিকার হয়েছি। আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছি এবং 2 আসনের একজন জামাতের কর্মী আছে, তিনি নির্বাচনের আগে এবং পরে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তিনি বানিয়েছেন। যেহেতু আমি আমার নামটি পরিচিত, সুতরাং আমার নাম ব্যবহার করলে তো আসলে সেই ভিডিও অনেকে দেখবে। পরবর্তীতে আমি এই বিষয়টি নিয়ে এসপি মহোদয়ের সাথে কথা বলি, প্রশাসনের সাথে কথা বলি যে আমার তো আসলে মানহানি করা হচ্ছে। এরপরে আমি জামাতের ঝিনাইদহ জেলা যিনি সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল বলে আমি তাকেও জানিয়েছি, তার আবার আত্মীয় হয়, মানে চাচাতো ভাই সম্ভবত। তাহলে সেক্ষেত্রে রাশেদ খান কি মনে করেন, আপনি তো নিজেও এই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী, যখন প্রথমত আপনি দেখলেন যে এরকম অপতথ্য আপনাকে নিয়ে ছড়াচ্ছে বা আপনার নামে ছড়াচ্ছে, সেই ক্ষেত্রে কতটা আসলে আপনি চাপ বোধ করেছিলেন বা কতটা সহজ ছিল বিষয়টা সামাল দেওয়া বা কতটা কঠিন ছিল? আমি এটা শেষ করলে আশা করি আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। তো আমি এরপরে যখন কথা বললাম, সেই ছেলেটি আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করলো। গতকাল সেই ছেলেটি আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করলো। কিন্তু এই যে নির্বাচনের আগে এবং পরে ভোটারদেরকে আসলে বিভ্রান্ত করলো, আমার নামে ভুয়া তথ্য ছড়িয়ে দিল, এর মাধ্যমে তো নির্বাচনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। মানুষ মনে করেছে হয়তো এটি হয়তো সত্য, সাধারণ মানুষ তো অনেক সময় বিভ্রান্ত হয়। তো এইভাবে তো আসলে আমি নিজেও নানানভাবে কিন্তু এই ভুয়া ফটোকার্ড বা ভুয়া নিউজ এর দ্বারা কিন্তু আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আপনি দেখেন যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ভাবে, বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব, তাকে নিয়ে যেভাবে মিথ্যাচার বা বিভিন্ন ভাবে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া, ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া, এই কাজটি তো চলছে। এবং এই কাজটি কারা করছে? আমার যে অবজারভেশন আমি দেখি সেটি হলো যে জামাত এবং এনসিপি যেহেতু এখন তারা জোট বেঁধেছে, তাদের কর্মীরা, তাদের ভক্তরা, তাদের সমর্থকরা এই কাজটি আসলে বেশি করছে। এবং মিথ্যাচার। রাশেদ খান, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর এসে এই বিষয়টি নিয়ে আরো আলাপ হবে আপনার সাথে। সাথে থাকুন দর্শক, আমাদের সাথে আছেন আমাদের অতিথি, আমরা আলোচনা চালিয়ে যাব। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আছেন ৭১-এ, চলছে রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমরা আলোচনায় আছি, আমাদের সাথে আছেন অতিথি বিএনপি নেতা রাশেদ খান, তার সাথে আমরা আলোচনায় ফিরছি। রাশেদ খান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজন। আপনি বলছিলেন আপনাকে নিয়ে যে ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছিল নির্বাচন সময়কার সময়, তারপর যে কার্যক্রমগুলো চলছিল, জানতে চাচ্ছিলাম কি ধরনের সমাধান আসলে অবশেষে পেলেন? জি, আমি যে কথা বলছিলাম, দেখেন আমার কাছে যেটি মনে হয় যে এই যে সাইবার জগতে, এই জগৎটা আসলে এক ধরনের, আমার কাছে মনে হয় যে জামাত এবং শিবির তারা এই ভুয়া ফটোকার্ড গুলো বানাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমি এটাই দেখেছি। এবং তাদের বিভিন্ন বট আইডি রয়েছে, সেই আইডি দিয়ে কমেন্ট করা এবং নানানভাবে মানুষের চরিত্র হনন করা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস সাহেব, তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি এবং তার 2 দফা অস্ত্রোপচার হয়েছে এবং তিনি অত্যন্ত আপনার মানে অসুস্থ। এই অসুস্থ তিনি আসলে কেন হলেন? আপনি দেখবেন যে এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে কিন্তু নানান সময় নানান ধরনের ভুয়া বক্তব্য দেওয়া, নানান ধরনের কটাক্ষ করা, তাকে অপদস্থ করা। বিএনপি যেহেতু সরকারে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সরকারের যে স্টেবিলিটি সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে বিএনপি অপোজিশনের যে ধরনের বলা যায় যে অপবাদ বা তারা যে ধরনের গালিগালাজ করছে, এটার বিপরীতে তারা কিন্তু কোন ধরনের প্রতি উত্তর দিচ্ছে না বা কাউন্টার করছে না। এই দুর্বলতার সুযোগটা নিয়ে আমরা লক্ষ্য করছি যে জামাত এবং এনসিপির নেতৃবৃন্দরা, তারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা, চরিত্র হনন করা, গুজব রটানো, মানুষের কাছে ছোট করা, খাটো করা, এই কাজগুলো তারা করছে। এখন আপনি যদি মনে করেন যে এগুলো শুধুমাত্র আপনার সাধারণ মানুষ করছে, আমি না, বা একটি গোষ্ঠী বা চক্র করছে, না, এর পিছনে কোনো না কোনো ভাবে আসলে রাজনৈতিক ইন্ধন রয়েছে, রাজনৈতিক স্বার্থ রয়েছে। এই যে জাইমা রহমানকে নিয়ে নানা ধরনের ফটোকার্ড, এবং এর আগে আমরা দেখেছি যে আসলে তাকে নিয়ে এক ধরনের এআই ভিডিও ছড়িয়ে দিল। এবং সেক্ষেত্রে আবার দেখলাম যারা অপোজিশনে রয়েছে তারা দায়িত্বশীল ভূমিকা
পালন না করে তারা কিন্তু জাইমা রহমানকে নিয়ে নানান ধরনের মন্তব্য তারা কিন্তু করতে থাকলো। তো এরকম অসংখ্য ঘটনা ঘটছে। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য সেটা বিভিন্নভাবে খণ্ডিত আকারে কেউ কেউ প্রচার করছে। এছাড়া বিএনপির অন্যান্য যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, যারা মন্ত্রী রয়েছে, তাদের নানান ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেছি যে খণ্ডিত আকারে প্রচার করছে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের গণমাধ্যমের সবাইকে আমি বলবো না, কিছু কিছু গণমাধ্যম তাদেরও আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। বিশেষ করে আপনার ফটো কার্ড, আমরা দেখি যে আপনার পুরো বক্তব্যের পুরো লাইনটা যদি আপনি প্রকাশ করেন তাহলে এক ধরনের মিনিং প্রকাশ পায়। আর যদি সেক্ষেত্রে আপনি মানে একটা লাইন মানে অর্ধেক আপনি প্রচার করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ফটো কার্ডের মাধ্যমেও কিন্তু এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তো এই সময়ে আমার কাছে যেটি মনে হয় যে এক ধরনের আসলে ভিউ বাণিজ্য, বা আমি এই ফটো কার্ড একটি চমকপ্রদ একটি হেডলাইন দিলাম, সেক্ষেত্রে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবে, এই ধরনের টেন্ডেন্সি আসলে অনেকের রয়েছে এই মুহূর্তে। রাশেদ খান, তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আমরা যদি আজকে সারাদিনের হিসাবটাই নেই, যে ধরনের আমরা অপতথ্য বা গুজব দেখছি, কি ধরনের আসলে সমাধান বা কি ধরনের নীতিমালা আসলে আপনি আশা করেন? কারণ এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত ভুয়া বা গুজব রটানোর জন্য এখন পর্যন্ত কিন্তু কাউকে আমরা শাস্তির আওতায় আসতে দেখিনি। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন এই বিষয়গুলো? দেখেন, এই যে ভুয়া তথ্য বা গুজবের মাধ্যমে বা এই ভুয়া ফটোকার্ডের মাধ্যমে একজন রাজনৈতিক নেতৃত্ব যদি আসলে ক্ষতিগ্রস্ত মানে হয়ে থাকেন, তিনি আবার এমন ধরনের বিপদের মধ্যে আছেন যে তিনি এই মুহূর্তে আসলে মামলা করতে পারছেন না। কয়েকদিন আগে আপনি নিশ্চয়ই জানেন যে মির্জা আব্বাস সাহেবকে যে ভাষায় গালিগালাজ করেছিল এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এরপরে কিন্তু মির্জা আব্বাস সাহেবের একজন আপনার বলা যায় অনুসারী বা ভক্ত বা বিএনপির একজন কর্মী পর্যায়ের নেতা, তিনি কিন্তু একটি সংক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেছিলেন। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তিনি নিজেই মামলা করতে পারেন, অন্য কারোর মামলা আসলে গ্রহণযোগ্য না। তো এরপরে আপনি দেখেন, আমি ধরে নিলাম যে আসলে ওই ব্যক্তি একটি মামলা করেছে, মামলা আসলে সঠিক প্রক্রিয়া হয়নি। এরপরে যেটি হলো যে এই মামলাকে কেন্দ্র করে বলা হলো যে বিএনপি সেই আওয়ামী লীগের স্টাইলে এখন সেই ডিজিটাল সিকিউরিটি আইন তৈরি করে এক ধরনের মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে। এখন আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যারা এই ধরনের ভুয়া বক্তব্য, ভুয়া তথ্য ছড়াবে, এগুলো আসলে রাজনৈতিক বিবেচনায় না নিয়ে বরং এগুলো আসলে আইনগতভাবে সমাধান করা দরকার। এখন একজন নেতা, তিনি নেতা, এই জন্য তিনি বলবেন, গালিগালাজ করবেন, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এটি তো হতে পারে না। আমি মনে করি যে এই বিষয়ে আসলে বাংলাদেশে একটি শক্তিশালী আইন করা দরকার, যাতে করে গুজব প্রচারের ক্ষেত্রে মানুষ সাবধান হয়, সতর্ক হয়। আমরা দেখেছি যে বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে যেখানে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশে তো একে অপরের চরিত্র হনন করা, আবার তারা কারা, তারাও কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি। আমরা তো সবাই একসাথে গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছি, প্রত্যেকটা দলের ভূমিকা আছে, যারা আসলে ফেসিবাদ ছিল তারা ছাড়া। এখন এই মুহূর্তে এই রাজনৈতিক ভাবে আসলে ঈর্ষান্বিত হয়ে বা রাজনৈতিক স্বার্থের কারণে একে অপরের চরিত্র হনন করা, এটি অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যে আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই যারা অপতথ্য ছড়াচ্ছে, যারা মিথ্যাচার করছে, গুজব রটাচ্ছে, গালিবাজি করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। হবে। ধন্যবাদ রাশেদ খান, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে পরামর্শ আমরা পেলাম। ধন্যবাদ আজকে আপনার সময় এবং মতামতগুলো দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির নেতা রাশেদ খান, কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সের একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।